रास्ता मुस्कानें झूठी हैं। পরকীয়া এই সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এই পরকীয়ার ফাঁদে পড়ে বলির পাঠা হচ্ছে কত শত পরিবার। আজ এমন দুই পরিবারের গল্পই আপনাদের শোনাতে এসেছে। তাহলে আর কথা না বাড়িয়ে পাপ কাহিনী 2 সিরিজের তৃতীয় এবং চতুর্থ এপিসোডের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরু করার আগে যারা এখনও প্রথম 2 পার্ট দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। গল্পের শুরুতেই সুপারস্টার নায়ক আরিয়ানের ওয়াইফ ভাবনাকে সুইসাইড করার প্রস্তুতি নিতে দেখা যায়। ভাবনা ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে পিছু হটে। একটু পরে ঘরে আসে আরিয়ান। ভাবনা আরিয়ানের জন্য খাবার বাড়তে চাইলে আরিয়ান জানায় সে খেয়ে এসেছে। এইটা শুনে ভাবনা বলে, তাহলে আজও বিথির বাসায় খেয়ে এসেছ? বিথি হচ্ছে সুপারস্টার নায়িকা। সে আরো বলে, আজ রাতে থাকবে কি আমার সাথে নাকি বিথির সাথেই? আরিয়ান জানিয়ে দেয় সে বিথির সাথেই থাকবে। এতেই ভাবনার মাথা আরো গরম হয়ে যায়। বিথি কোনো বউ নয়, পরকীয়া প্রেমিকা। নায়ক নায়িকার অ্যাজ ইউজুয়াল যেমন হয় আর কি। ভাবনা রেগে গিয়ে বলে, আমাকে আর ভালো লাগে না তাই না? তোর নায়িকা লাগে। নায়িকা তোকে বেশি আদর্শ হাক দেয়, তাই সারাদিন ওর কাছেই থাকিস। তোর যদি সারাদিন তাকিয়ে লাগে তাহলে আবার এই বাসাতে কেন আসিস? আমি তোর মতো বুড়া বেটাকে বিয়ে করে ভুল করেছি, আবার তোর কিনা কচি নায়িকা লাগে? এসব শুনে আরিয়ান বলে, তোকে থাকতে বলেছে কে? চলে যাস না কেন? ছ্যাচড়ার মতো পড়ে থাকিস? তোর কাছে আর থাকবই না, আমি যাচ্ছি বিথির কাছে। এইটা বলে আরিয়ান চলে গেলে ভাবনা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে ফেসবুক লাইভে আসে। লাইভে এসে বলে, আমি মিসেস আরিয়ান, আপনাদের সুপারস্টার নায়কের ওয়াইফ। আরিয়ানের সাথে আমার 8 বছরের সম্পর্ক। বিয়ের আগে 3 বছর আর বিয়ের পর 5 বছর। আপনাদের আরিয়ান ফেসবুকে যে হ্যাপি কাপল এবং আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করে, এই সব কিছুই আসলে লোক দেখানো। আমরা হ্যাপি কাপল নই। আরিয়ান অনেক দিন ধরেই আমার সাথে থাকে না। সে এখন থাকে নায়িকা বিথির সাথে। নায়িকা বিথির সাথে তার পরকীয়া প্রেম চলছে। লাইভে এসে সরাসরি এরকম বিথির নাম নেয়, বিথি যেন পুরোই বিপদে পড়ে যায়। তাই বারবার ফোন করে আরিয়ানকে। আরিয়ান ফোন ধরতে দেরি করলে বিথি আরিয়ানের উপরে খুবই ক্ষিপ্ত হয়। তারপর বলে, তোমার ওয়াইফ লাইভে এসে এগুলো কি বলছে? তুমি দ্রুত তোমার ওয়াইফকে থামাও। আমাকে 5টা প্রযোজক কল করে জিজ্ঞেস করেছে ঘটনাটা কি। আমার এটা পিক টাইম। আমার ক্যারিয়ারের কিছু হলে আমি তোমাকেও ছেড়ে কথা বলবো না। তোমার সাথে যে কাজগুলো করার কথা ছিল সেগুলোও আমি ক্যান্সেল করব। তাই যা করার দ্রুত করো, হাতে সময় বেশি নেই। অন্যদিকে লাইভে ভাবনা বলতে থাকে, আমি তো একজন হাউসওয়াইফ। নায়িকা হলে হয়তো অনেক জায়গাতেই যেতে পারতাম, কিন্তু হাউসওয়াইফ হওয়ায় আমার যাওয়ার কোনো জায়গা নেই। আজ আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু সেই সুইসাইড করার সাহসও আমার হয়নি। তাই এই লাইভে আসা, যেন পুরো বাংলাদেশের মানুষ জানে নায়ক আরিয়ান একজন কে। অন্যদিকে বিথি আরিয়ানকে ফোন করে বলে, কিছু একটা করো, আমাদের রিলেশনের ব্যাপারটা মানুষকে কোনোভাবে বোঝানো যাবে না। এদিকে লাইভে ভাবনা বলে, আমি অনেকবার বিথির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো কথা শোনেনি। এত পুরুষ মানুষ থাকতে বিথির কেন আমার পুরুষকেই ভালো লাগলো? বিথি তো সিঙ্গেল, তার উপরে নায়িকা, তার আশেপাশে অনেক পুরুষ, চাইলেই তো অন্য কাউকে ধরতে পারত, তার কেন আমার হাজবেন্ডকেই লাগবে? এদিকে বিথি আরিয়ানকে ফোন করে আরো বলে, আমাকে একের পর এক সাংবাদিক ফোন করছে, প্রডিউসাররা ফোন করছে। তুমি যদি তোমার ওয়াইফকে না থামাতে পারো তাহলে কিন্তু তোমার ড্রিম প্রজেক্ট আমি হতে দেব না। তখন কি করবে তা কিন্তু আমি জানি না। এদিকে ভাবনা বলে, দোষ আর বিথিকে কি দেব? সব দোষ আমার হাজবেন্ড আরিয়ানের। কিন্তু বিথি আমার হাজবেন্ডকে কেন ফাঁসালো? আর কেউ কি ছিল না? বিথি এবার ফোনে আরিয়ানকে বলে দেয়, তুমি তোমার ওয়াইফকে পাগল সাব্যস্ত করে আবার লাইভে আসবে, বলবে অনেক মেডিসিন নিচ্ছে তাই এসব উল্টাপাল্টা বলেছে, এভাবে তোমাকে ম্যানেজ করতে হবে। আরিয়ান বাসায় এসে ভাবনার সাথে বসে বলে, তুমি লাইভে এসে যা বলেছ ঠিকই বলেছ। পুরো বাংলাদেশের মানুষ এখন জেনে গেছে আমি কেমন। এটা আসলে আমি ডিজার্ভও করি। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার সব। এসব বুঝতে দেরি হয়ে গেছে, কিন্তু তুমি আমায় নিয়ে বিথির ব্যাপারটা একটু বেশি ভেবে নিয়েছ। তুমি যেমনটা ভেবেছ তেমনটা আসলে নয়। বিথি হিট নায়িকা, তার সান্নিধ্যে আমার যাওয়ার দরকার ছিল, তাই আমাকে যেতে হয়েছে। কিন্তু এখন কোরআন শরীফ স্পর্শ করে আমি বলতে চাই, আমি আর তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কাছে যাব না। এখন থেকে আমি শুধু তোমার সাথেই থাকবো। এই যে হ্যাপি কাপল বলে বলে বেড়ায় না, তা করে দেখাবো। কিন্তু আমার এখন ক্যারিয়ারের মুখ্যম সময়। তোমার এই স্টেটমেন্ট আমার ক্যারিয়ার একদম ধ্বংসের পথে, তাই আসো এটার সমাধান করি। দুজন একসাথে লাইভে এসে জানায় যে তুমি অসুস্থ ছিলে, যা বলেছ তার সবকিছু ভুল। ভাবনা আরিয়ানের কথার জালে আটকে যায় এবং আরিয়ানের সাথে লাইভে আসতে রাজি হয়। আরিয়ান লাইভ এসে দেশবাসীর উদ্দেশ্যে বলে, আজ সকালে আমার ওয়াইফ এক মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে। আমার ওয়াইফ দীর্ঘদিন এক অসুখে ভুগছে, এজন্য অনেক মেডিসিন নিতে হচ্ছে। মেডিসিনগুলোর সাইড ইফেক্ট হচ্ছে।
কখন কি বলে তার কোনো ঠিক নেই। সেই থেকেই আমার ওয়াইফ সকালে লাইভে এসে এসব বলেছে। আমরা আসলে সুখী আছি, একসাথেই আছি। ভাবনাও লাইভে বলে আমরা একসাথেই আছি। আমি মেডিসিন নিয়েছিলাম বলে সকালে হঠাৎ এসব বলে ফেলি, আসলে আমরা ঠিকই আছি। আরিয়ান লাইভে আরো বলে আমার আসলে কারোর সাথে কোনো সম্পর্ক নেই, আমি শুধু আমার ওয়াইফকেই ভালোবাসি। তাছাড়া মিডিয়ার দুনিয়ায় কাজের খাতিরে যার সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকুই আছে। আমি সারা জীবন আমার লাভলি ওয়াইফকে নিয়েই থাকতে চাই। এসব বলে ওয়াইফের মাথায় একটা চুমু দিয়ে লাইভ শেষ করে আরিয়ান। আরিয়ানের কথা শুনে ভাবনা খুশিই হয়। এক সপ্তাহ পর আরিয়ান ঠিকই এক ফুল বাগানে বিথিকে নিয়ে ঘুরতে আসে। লিটনের ফ্ল্যাট বাদ দিয়ে এই ফুল বাগানে নিয়ে আসায় বিথি যেন এবার অবাক হয়। মানে বিথি আর আরিয়ান সবসময় ফ্ল্যাটে কুকর্ম করত, এরকম ফুল বাগানে নিয়ে আসায় বিথি অবাক হয়। অবাক হলেও তার খুনসুটি শেষ হয় না। বলে কেউ নেই আশেপাশে, আমাকে জড়িয়ে ধরো, রোমান্স করো। আরিয়ানও তাই করে। দূর থেকে গাড়ি থেকে তা দেখে ভাবনা। দেখে তার ভেতরটা একদম জ্বলে ছারখার হয়ে যায়। কল্পনা করে আজকে বিথির জায়গায় সেই থাকতে পারত, কিন্তু তার জায়গাটা আজ বিথি দখল করে নিয়েছে। এসব কুকীর্তি দেখে ভাবনা প্রচণ্ড রাগান্বিত অবস্থায় বাসায় যায়। আরিয়ান বাড়ি ফিরতেই আরিয়ানের লাইসেন্স করা পিস্তল তাক করে আরিয়ানকে শক্ত করে বেঁধে ফেলে ভাবনা। বেঁধে ফেলে বলে পৃথিবীতে কোনো বউ এভাবে জামাইকে বেঁধে রেখেছে তা কল্পনাও করতে পারছি না। আমি জীবনেও শুনি নাই এমনটা, কিন্তু এইটা আমার করা উচিত। তোর মতো কুত্তার বাচ্চাদের এইটাই করা উচিত। দেখ, সেদিন যদি আমি সুইসাইড করে মারা যেতাম তাহলে তুই বেঁচে যেতি। তুই অনেক কান্না করতি, কারণ তুই অনেক ভালো অভিনেতা। আমি মারা যাবার পর ঢং করতি, সব মানুষের সিম্প্যাথি নিতি, মহান হয়ে যেতি। এমনকি সবাই তোর জন্য কান্না করত, আমার জন্য কেউই কান্না করত না, আমাকে মনেও রাখত না। তুই শোক নিয়ে 15 দিনের নেপাল ট্যুরে যেতি, সবাইকে বলতি আমার বউ খুব ভালো ছিল, কিন্তু এখন আর আমার বউ নেই। এইভাবে সবার দৃষ্টি তুই কেড়ে নিতি। তারপর কিছুদিন পর বিথিরে বিয়ে করতি, কিছুদিন পর বিথিরে ছেড়ে দিয়ে জ্যোতিরে বিয়ে করতি, তার কিছুদিন পর জ্যোতিরে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতি। তোর এটা চলতেই থাকতো। লুচ্চা বেটা একটা। লুচ্চামি করতে ভালো লাগে তাই না? তোরে আজকে আমি মেরেই ফেলবো। তোর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আমি তোকে মেরে ফেলবো। তোরে মেরে তোর বুক আমি ঝাঁঝরা করে দেব। চিট করিস, আমার সাথে চিট করিস তাই না? আমি তোর জন্য কি করিনি বল? আমি তোকে মন থেকে অনেক ভালোবেসেছিলাম। আজকে যে শাড়ি পরেছি সেই শাড়ির কথা তোর মনে আছে? এটা আমাদের বিয়ের শাড়ি। এইটা বলে ভাবনা একদম আরিয়ানের কাছে আসে, তাকে ভালোভাবে দেখতে বলে। সেই সাথে বলে এইটা পরে আমার সাথে বাসর করেছিলে না, আমাকে জাপটিয়ে ধরেছিলে। আমি তোর এখন অনেক কাছে, কই এখন আদর কর। এসব বলতে বলতে ভাবনা অনেক ইমোশনাল হয়ে যায়। সে অনেক কান্নাও করে। কান্নারত অবস্থায় বলে আমাকে বিথির মতো লাগে না, আমি মোটা হয়ে গেছি তাই না? আমি আসলে তোর সাথে শুইতে শুইতে এরকম মোটা হয়ে গেছি। তোর মতো তো আমি বাইরে যাই না, কারোর সাথে শুই না, যার কারণে তোর আর আমাকে ভালো লাগে না। আমার শরীরটা নষ্ট হয়ে গেছে। আমাদের মতো মানুষেরা তোদের মতো মানুষের সাথে থেকেই শরীর নষ্ট করে, আর তোরা কিনা নায়িকার পেছনে ঘুরিস। কারণ নায়িকাদের তো শরীর নষ্ট হয় না। তোর ঠোঁট আমার অনেক পছন্দের ছিল, তুই না আমাকে চুমু দিতে পছন্দ করছি। তোর তো খুব কাছে আছি, এবার দে চুমু। এইটা বলেই ভাবনা আরিয়ানের ঠোঁটে অনেকক্ষণ ধরে কামড় দিয়ে থাকে। এতে আরিয়ানের ঠোঁট দিয়ে রক্ত পড়াও শুরু করে। আরিয়ান চিৎকার করতে শুরু করে। ভাবনা বলে তোর কিছু হয়নি, একটু ওষুধ লাগিয়ে দিলেই তো রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমি লাগিয়ে দেব, একটু পড়ুক না, তোর শরীর থেকে একটু রক্ত পড়ুক। আমার শরীরের অনেক রক্তক্ষরণ হয়েছে, তোর এবার একটু পড়ুক। তোরে আমি আর একটা সুযোগ দিচ্ছি, আর একটা সুযোগ দিতে চাই। আমি বিথিরে মারব। আমি না, তুই নিজে বিথিরে মারবি। ওরে ফোন দে, বাসায় ডাক। বাসায় ডেকে ওরে বিষ দিয়ে মারবি। মারার আগে তোর বিথির সাথে শুইতে চাইলে শুবি, সমস্যা নেই, সেটা আমার সামনে। তারপর ওরে বিষ খাওয়াবি। এই সব কিছু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। তুই ওরে বিষ খাওয়াবি। এক্ষুনি ফোন কর। আরিয়ানের পুরো শরীর বাঁধা ছিল, তাই বিথিকে ভাবনায় ফোন দিয়ে আরিয়ানের কানের কাছে ধরিয়ে দেয়। আরিয়ান নিরুপায় হয়ে বিথিকে বলে আমার বাসায় আজ বউ নেই, বাসা খালি, তুমি দ্রুত চলে এসো, দরকার আছে। বিথিও রাজি হয়ে যায় আসার জন্য। একটু পরেই চলে আসে বিথি। সুন্দর এক ড্রেস পরে এসে বলে বাসা ফাঁকা আর তুমি ডেকেছ, আমি আসবো না? আরিয়ান শুধু বিথিকে শরবত খাওয়াতে চায়। হঠাৎ এমন শরবত দেওয়ার কথা বললে বিথি যেন অবাক হয়। তারপর বলে শরবত পরে হবে, আগে আসো আদর করি। আড়াল থেকে এসব কর্মকাণ্ড পিস্তল হাতে দেখছিল ভাবনা। ওদিকে বিথি লক্ষ্য করে আরিয়ানের ঠোঁট কেটে গেছে, তাই বলে বউকে আদর করে গেছে নাকি? এতে আমার কোনো সমস্যা নেই। তবে আরিয়ান শুধু শরবতের দিকেই মনোযোগ দেয়। নিয়ে আসে বিষ মিশানো শরবত। দ্রুত শরবত নিয়ে আসায় বিথি বলে শরবত দেখি রেডি করে রেখেছ, এবার তাহলে একটু তুমিও খাও। আরিয়ান জানায় আমার দাঁতে ব্যথা, আমি খেতে পারবো না, তুমি খাও। বিথি শরবত ধীরে ধীরে খেতে থাকলে আরিয়ান দ্রুত খেতে বলে।
বিথি পুরো শরবত খাওয়া শেষ করলে আরিয়ান বিথিকে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বিষ খাইয়ে দিয়েছি। এটা শুনে বিথি বলে, তুমি তো আমাকে প্রেমের বিষ অনেক আগেই দিয়েছ। আরিয়ান বলে, আমি এবার সত্যিকারের বিষ দিয়েছি। এবার বিথি সিরিয়াস হয়, বলে, ফাজলামো করো না তো। তখনই শুরু হয় বিথির বিষক্রিয়া, গলা জ্বলতে শুরু করে। আরিয়ান বিথির কাছে মাফ চায়, তারপর ভাবনাকে দেখিয়ে দিয়ে বলে, এখানে আমার ওয়াইফও ছিল, আমি যদি তোমাকে বিষ দিয়ে না মারতাম তাহলে আমার লাইসেন্স করা পিস্তল দিয়ে আমার ওয়াইফ আমাকেই মারত। এর মধ্যেই বিথি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন আরিয়ান ভাবনাকে বলে, আমাকে আর ফাঁসাইও না, আমি তোমার কথা মতো বিথিকে মেরেছি। কিন্তু ভাবনা শুধু মুচকি হাসি দেয়। পরের দিন সকালে ভাবনা বসে থাকলে এক পুলিশ অফিসার এসে বলে, নায়িকা বিথিকে মেরে আপনার হাজবেন্ড ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। ভাবনা বলে, খুনি তো এর সাজা পাচ্ছে, আমার কাছে কি চান? পুলিশ বলে, আমি নায়িকা বিথির একজন ফ্যান। আমি মনে করি বিথিকে মারার সময় আপনিও আপনার হাজবেন্ডের সাথেই ছিলেন, তাই আপনিও আমার সন্দেহের চোখে। তাই এই কেসের শেষ না দেখা পর্যন্ত আমি থামব না। এসব বলে চলে যায় পুলিশ। কিন্তু ভাবনা এসবের কোনো তোয়াক্কাই করে না। সে আরিয়ান এবং বিথিকে সাজা দিতে চেয়েছিল। বিথি এখন মৃত। বিথিকে মারার দায়ে আরিয়ান জেলে। ভাবনা তার প্ল্যানে সফল। পরকীয়া প্রেম পেয়েছে তার সঠিক ঠিকানা। আর এখানেই শেষ হয় পাপ কাহিনীর তৃতীয় গল্প। গল্পটিতে যেন একদম সত্য কিছুই তুলে ধরা হয়েছে। ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকার প্রেমের সম্পর্ক আমাদের অজানা নয়। এতে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। যারা সুইসাইড করে তারা বেঁচে যায়, আর যারা পারে না তারা সারা বছর এই কষ্ট বুকে ধারণ করে বেড়ায়। এবার তাহলে শুরু করা যাক দ্বিতীয় গল্প। দ্বিতীয় গল্পে নাদিয়া নামে এক মেয়েকে একটা বাড়িতে আসতে দেখা যায়। বাড়িটিতে তিনি এক বয়স্ক প্যারালাইসিসড রোগীকে দেখবেন। সেই বাড়ির মহিলা মালিক, যে কিনা অসুস্থ, সে নাদিয়াকে বলে, আপনি কি পুরুষ প্যারালাইসিসড রোগীর দেখাশোনা করতে পারবেন? কোনো পুরুষ মানুষকে দেখাশোনার দায়িত্ব দিলেই ভালো হতো। নাদিয়া জানায়, আমি পারবো, কোনো সমস্যা নেই। মহিলা তখন জানায়, উনি কিন্তু আমার স্বামী নয়, আমার স্বামী আছেন, উনি আমার দূরসম্পর্কের আত্মীয়, কেউ নেই সেজন্য এখানে থাকে। সাদিয়া এরপর জানতে চায়, উনি এরকম প্যারালাইসিসড কিভাবে হলো? মহিলাটি বলে, একটা অ্যাক্সিডেন্টে এমন প্যারালাইসিসড হয়ে পড়ে আছে। অ্যাক্সিডেন্টের দিন এক মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। এরপর কি ঘটেছে তা জানা নেই। হয়তো কথা বলে জানতে পারতাম, কিন্তু কথাই তো বলতে পারে না। প্যারালাইসিস্টের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে। নাদিয়া এরপর জিজ্ঞেস করে, আপনার কোনো ছেলে মেয়ে নেই? মহিলাটি জানায়, আমার কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু লোকটির এক মেয়ে ছিল। ছিল শুনে নাদিয়া বলে, ছিল বলতে এখন কি নেই? মহিলা জানায়, শুনেছিলাম অস্ট্রেলিয়ায় আছে, এরপর কি হয়েছে জানি না। এইসব বলে মহিলাটি অসুস্থ বোধ করতে থাকে, তাই আর কথা বলতে চায় না। সিন শিফট করে নিয়ে আসা হয় পুলিশের ইন্টারোগেশন রুমে। সেখানে দেখা যায় নাদিয়াকে। অর্থাৎ এতক্ষণ নাদিয়া পুলিশকে প্যারালাইসিসড লোকটির সম্পর্কে জানাচ্ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাদিয়া কেন পুলিশ কাস্টাডিতে? একটু পরেই ব্যাপারটা ক্লিয়ার হওয়া যায়, যখন পুলিশ জিজ্ঞেস করে, আপনি কেন এই প্যারালাইসিসড বয়স্ক মানুষটাকে মারলেন, আর কিভাবে মারলেন? তার মানে প্যারালাইসিসড মানুষটাকে মেরে নাদিয়া এখন পুলিশের ইন্টারোগেশনের মুখোমুখি। সিন নিয়ে যাওয়া হয় আবারও পেছনে। নাদিয়া লোকটিকে নিয়ে ছাদে ওঠে, উদ্দেশ্য ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলবে। তখন জানা যায় এই নাদিয়াই লোকটির মেয়ে। তো নাদিয়া তার বাবাকে বলে, সেদিন আমার মা সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু তুমি আটকিয়েছিলে কেন? সিন নিয়ে যাওয়া হয় আরও পেছনে। নাদিয়ার মা সাদিয়া প্রভা বেলকানি থেকে লাফ দিতে চাইলে নাদিয়ার বাবা শাহরিয়ার জয় আটকায়। সাদিয়া তখন বলে, আমাকে তিলে তিলে যে কষ্ট দিচ্ছ, সেটা থেকে বাঁচতে আমি নিজেকে শেষ করে দিচ্ছিলাম, আমাকে কেন বাঁচাতে গেলে? শাহরিয়ার তখন বলে, মরবে যখন তখন অন্য জায়গায় মরো, এখানে মরে আমাকে ফাঁসাতে চাচ্ছ কেন? আর যখন মরতে চাচ্ছ তাহলে মেয়েটিকে নিয়ে মরো, তাহলে একসাথে দুই আপদই বিদায় হয়ে যাবে। সিন ফিরিয়ে নিয়ে আসা হয় নাদিয়া এবং তার প্যারালাইসিসড বাবার দিকে। নাদিয়া বলে, আমার বাবা একজন জঘন্য বাবা। সবাই বলে পৃথিবীতে নাকি একটাও খারাপ বাবা হয় না, কিন্তু আমার বাবা খারাপ। তখন নাদিয়া তার ছোটবেলার অবয়বকে দেখতে পায়। ছোট নাদিয়া বাবাকে মেরে ফেলতে নিষেধ করে, কিন্তু নাদিয়া বারবার বলে, আমার বাবা জঘন্য বাবা, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইটা বলেই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিন নিয়ে আসা হয় ইন্টারোগেশন রুমে। পুলিশ জিজ্ঞেস করে, এভাবে প্যারালাইসিসড মানুষটাকে ছাদ থেকে ফেলে দিলেন, বিবেকে কি একটুও বাধা দিল না? কোনো প্রতিশোধ নাকি? নাদিয়া জানায়, হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে আমার মাকে ওই মানুষটা কষ্ট দিয়েছিল, তার প্রতিশোধ নিয়েছি। এই কথা শুনে পুলিশ অবাক হয়, জিজ্ঞেস করে, তাদের সাথে আপনার কি সম্পর্ক? ওই মানুষটা আপনার কি হয়? নাদিয়া জানায়, উনি আমার বাবা। সিন নিয়ে যাওয়া হয় 25 বছর পেছনে। শাহরিয়ার সাজগোজ করতে থাকলে সাদিয়া জিজ্ঞেস করে, কোথায় যাবে? শাহরিয়ার জানায়, কাজে যাব। কিন্তু সাদিয়া জানতো এক মহিলার সাথে শাহরিয়ার দেখা করতে যাচ্ছে, তাই জিজ্ঞেস করে, ওই মহিলার সাথে তোমার কি কাজ? শাহরিয়ার জানায়, সত্যিটা কি শুনতে চাও? সাদিয়া বলে, সত্যি কি কখনো আমাকে বলেছ?
শাহরিয়ার এবার সত্যিটা বলে দেয়, জানাই ওই মহিলা আমাকে ভালোবাসে, ওনার হাজবেন্ড নেই। এটা শুনে সাদিয়া বলে, তুমি যে ভালোবাসো সেটা জানালে না তো? শাহরিয়ার বলে, আমার ভালোবাসাটা অর্ধেক। সাদিয়া এটা শুনে বলে, ও তাও তো, ওর জন্য তোমার ভালোবাসা অর্ধেক আর আমার জন্য একদম শূন্য। শাহরিয়ার আবারও তাকে বলে, সত্যিটা কি শুনতে চাও? সাদিয়া বলে, সত্যিটা শুনতে চায় না, মিথ্যাটাই বলো। শাহরিয়ার বলে, আমি তোমাকে সত্যিটাই বলছি, একসময় তোমার জন্য আমার অনেক ভালোবাসা ছিল, এখন আর নেই। আর ওই মহিলার কথা অর্ধেক বললাম কেন জানো? কারণ ওই মহিলাটাকেই শুধু ভালোবাসি না, আমি ভালোবাসি ওই মহিলার সম্পদকেও, অনেক ধনী তো তাই। এসব শুনে সাদিয়া বলে, ওই মহিলার টাকায় তুমি বড়লোক হবে? শাহরিয়ার জানায়, একদম তাই। সাদিয়া এবার জানতে চায়, ওই মহিলার টাকায় কি তুমি আমাদের সুখে রাখবে? শাহরিয়ার বলে, প্রথমে আমি তাই ভেবেছিলাম, কিন্তু মহিলাটা এমনটা চায় না, উনি পুরোপুরি আমাকে চায়। শাহরিয়ার এই কথা সাদিয়াকে কষ্ট দেয়, তাই জিজ্ঞেস করে, পুরোপুরি পেতে হলে আর কি করতে হবে তোমার? শাহরিয়ার জানায়, প্রথমে ভেবেছিলাম তোমাকে ডিভোর্স দেব, কিন্তু এখন মনে হচ্ছে তোমার অনেক পার্সোনালিটি আছে। এই ঘটনা জানার পর ডিভোর্স আমার তোমাকে দিতে হবে না, বরং তুমি আমাকে ডিভোর্স দেবে। এটাই তো ভালো হলো, তোমার সাথে আমার আর কোনো দেনা পাওনা রইল না। সাদিয়া বলে, আমাদের একটা বাচ্চা আছে, আমার মেয়েটার কি হবে? শাহরিয়ার বলে, মেয়েটা তোমার কাছেই থাকবে, আমি গোপনে গিয়ে দেখা করে আসব। নিজের মেয়েকে গোপনে গিয়ে দেখা করে আসবে ব্যাপারটা সাদিয়াকে অবাক করে দেয়, তাই জিজ্ঞেস করে, নিজের মেয়ের সাথে গোপনে দেখা করবে কেন? শাহরিয়ার জানায়, মহিলাটা শুধু তোমার কথা জানে, আমাদের যে বাচ্চা আছে তা জানে না, আর আমি জানাতেও চাই না, এতে করে সম্পর্ক খারাপ হতে পারে। সাদিয়া এসব শুনে রেগে গিয়ে বলে, আমার মেয়েকে তোমার দেখতে আসতে হবে না, আমার মেয়েকে আমি একাই দেখে রাখতে পারবো। আমার মেয়েকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যাতে আমার মেয়ের জন্য তোমার বড়লোক হওয়া না আটকায়। শাহরিয়ার এসব শুনে বলে, সো কাইন্ড অফ ইউ, তুমি আমাকে ভুল বুঝো না, এমন হাজব্যান্ড কি ভালো না, যিনি কোনো কিছু গোপন না রেখে ওয়াইফকে সব বলে দেয়? সাদিয়া বলে, সবকিছু খুলে যারা বলে তারা রেসপন্সিবল, তোমার মতো তারা ইররেসপন্সিবল নয়। তোমাকে বোঝার জন্য আমার চোখ দুটোই যথেষ্ট, মুখে কথা বলতে হয় না। শাহরিয়ার তখন তার হাতের ঘড়ি দেখিয়ে বলে, এই ঘড়িটা ওই মহিলা আমাকে দিয়েছে, দাম 1,00,000 টাকা। তুমি খুশি হওনি? সাদিয়া বলে, তোমার কি ভালো লাগতো কেউ যদি আমাকে দামি গহনা উপহার দিত? শোনো, আমি চাইলে তোমার এই ঘড়িটার মতো 10টা ঘড়ি উপহার দিতে পারি, কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিলে তুমি, যা আর এখন নেই। শাহরিয়ার সাদিয়ার এসব কথাকে কোনো পাত্তা দেয় না, বলে, মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়, আমারও হয়েছে, আশা করি আমার প্রতি আর কোনো ক্ষোভ রাগ তুমি রাখবে না। সাদিয়া এসব কিছু শুনে চলে যায়। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে, অর্থাৎ ইন্টারোগেশন রুমে। পুলিশ বলে, তাহলে 25 বছর আগে আপনার বাবা আপনার মাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেজন্যই আপনার বাবাকে আপনি ছাদ থেকে ফেলে দিয়ে মেরেছেন। নাদিয়া জানাই, আমি আসলে সেদিন মারতে চাইনি, আমি মারতে চেয়েছিলাম প্রথম দিন, আমার লোকজন দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিলাম, কিন্তু সেদিন বেঁচে যায়। সিন নিয়ে যাওয়া হয় পেছনে। একদিন নাদিয়া তার বাবা শাহরিয়ারকে ফোন করে একটা জায়গাতে আসতে বলে। শাহরিয়ার সেই নির্দিষ্ট জায়গায় অনেক আগেই চলে আসে। কিছুক্ষণ পর নাদিয়া আসলে শাহরিয়ার জিজ্ঞেস করে, আমাকে কেন রেখেছেন বলুন? শাহরিয়ার প্রথমেই তার মেয়েকে চিনতে পারে না। নাদিয়া বলে, আমি ম্যারিড পার্সনকে নিয়ে এক বই লিখেছি, তাই আপনাকে ডেকেছি। শাহরিয়ার বলে, আমার ম্যারিড পরবর্তী জীবনের অভিজ্ঞতা ভালো নয়। নাদিয়া তখন বলে বসে, কেন, দ্বিতীয় বিয়েও কি টেকেনি? যে বিয়ে আপনি ধন সম্পদের জন্য করেছিলেন? শাহরিয়ার এবার বুঝতে পারে নাদিয়া তার মেয়ে, তাই বলে, ভুল জায়গায় তুমি নক করেছ, আর আমি যদি ভুল না করি তুমি আমার মেয়ে। মেয়ের প্রসঙ্গ আসলে নাদিয়া জিজ্ঞেস করে, আপনার কি মেয়েও ছিল? শাহরিয়ার জানাই, হ্যাঁ ছিল। নাদিয়াকে মা ডেকে বলে, তোমাকে আমার অনেক কথা বলার আছে মা, আমার জীবনের অনেক গল্প এক ডায়েরিতে লিখে রেখেছি, তুমি একদিন সময় করে আমার কাছে এসো, সেই গল্প শোনাবো। নাদিয়া বলে, এই গল্প শোনানোর সময় আর পাবেন না, এটা বলে চলে যায়। আর এরপরে অ্যাক্সিডেন্টটা ঘটায়। অ্যাক্সিডেন্টের দিনের ঘটনা শুনে পুলিশ বলে, তাহলে আপনি সেদিন ইচ্ছে করেই অ্যাক্সিডেন্টে মারতে চান নাই, তিলে তিলে কষ্ট দিয়ে মারতে চেয়েছিলেন? নাদিয়া বলে, হতে পারে। তার মানে নাদিয়া কষ্ট দিয়েই তিলে তিলে মারতে চেয়েছিল। এর মধ্য দিয়েই পুলিশের ইন্টারোগেশন শেষ হয়। যাওয়ার আগে নাদিয়াকে বলে, আপনি যে মহিলার বাড়িতে আপনার বাবার দেখাশোনার জন্য গিয়েছিলেন, সেই মহিলা আপনার বাবার রেখে যাওয়া ডায়েরিটা আপনাকে পড়ার জন্য দিয়েছে। নাদিয়া ডায়েরি পড়া শুরু করলে পুরো ইমোশনাল হয়ে পড়ে। এতদিন মায়ের দিক থেকে সবকিছু দেখে এসেছে, আসলে মূল কালপ্রিট ছিল তার মা। সিন নিয়ে যাওয়া হয় 25 বছর পেছনের এই সিনে। সাজগোজ আসলে করছিল সাদিয়া। সাদিয়া সাজগোজ করতে থাকলে শাহরিয়ার জিজ্ঞেস করে, কোথায় যাবে? সাদিয়া জানাই, কাজে যাব। শাহরিয়ার জানতো এক পুরুষের সাথে সে দেখা করতে যাচ্ছে, তাই জিজ্ঞেস করে, ওই পুরুষের সাথে তোমার কাজ কি? সাদিয়া বলে, সত্যিটা কি শুনতে চাও? শাহরিয়ার বলে, সত্যি কি কখনো তুমি আমাকে বলেছ? সাদিয়া সত্যটাই জানায়, বলে, ওই পুরুষ আমাকে ভালোবাসে, ওনার ওয়াইফ নেই,
এইটা শুনে শাহরিয়ার বলে, তুমি যে ভালোবাসো সেটা জানালে না তো। সাদিয়া বলে, আমার ভালোবাসাটা অর্ধেক। শাহরিয়ার এইটা শুনে বলে, তাও তো ওর জন্য তোমার ভালোবাসাটা অর্ধেক, আর আমার জন্য একদম শূন্য। সাদিয়া আবারও বলে, সত্যিটা কি শুনতে চাও? শাহরিয়ার এবার বলে, সত্যিটা শুনতে চায় না, মিথ্যাটাই বলো। ঠিক আগের মতোই, শুধু উল্টো। অর্থাৎ যা কিছু শাহরিয়ারের নামে আমাদের জানানো হয়েছে সবকিছু আসলে ঘটিয়েছিল সাদিয়া নিজে। তাই সাদিয়া বলে, আমি তোমাকে সত্যিটাই বলছি, একসময় তোমার জন্য আমার অনেক ভালোবাসা ছিল, এখন আর নেই। আর ওই পুরুষের কথা অর্ধেক বললাম কেন জানো? কারণ ওই পুরুষটাকে শুধু আমি ভালোবাসি না, আমি ভালোবাসি তার সম্পদকেও। অনেক ধনী তো, তাই। এসব শুনে শাহরিয়ার বলে, ওই পুরুষের টাকায় তুমি বড়লোক হবে? সাদিয়া জানায়, একদম তাই। শাহরিয়ার এবার জানতে চায়, ওই লোকের টাকা দিয়ে কি তুমি আমাদের সুখে রাখবে? সাদিয়া বলে, প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ভদ্র পুরুষটা এমনটা চায় না, উনি আমাকে পুরোপুরি চান। শাহরিয়ার এই কথা শুনে জিজ্ঞেস করে, পুরোপুরি পেতে হলে তোমাকে কি করতে হবে? সাদিয়া জানায়, প্রথমে ভেবেছিলাম তোমাকে ডিভোর্স দেব, এখন মনে হচ্ছে তোমার অনেক পার্সোনালিটি আছে, এই ঘটনার পর তুমি নিজেই আমাকে ডিভোর্স দেবে। এটাই ভালো হলো বলো, তোমার সাথে আমার আর কোনো দেনা পাওনা রইল না। শাহরিয়ার বলে, আমাদের তো একটা বাচ্চা আছে, মেয়েটার কি হবে? সাদিয়া বলে, মেয়েটা তোমার কাছেই থাকবে, আমি গোপনে গিয়ে দেখা করে আসব। নিজের মেয়েকে এভাবে গোপনে দেখা করার কথা শুনে অবাক হয়ে যায় শাহরিয়ার, তাই জিজ্ঞেস করে, নিজের মেয়েকে গোপনে দেখতে আসবে কেন? সাদিয়া জানাই, ভদ্র পুরুষটা শুধু তোমার কথা জানে, আমাদের যে বাচ্চা আছে তা জানে না, আর আমি জানাতেও চাই না, যাতে সম্পর্ক ভেঙে না যায়। তবে আমি ম্যানেজ করে নিতে পারবো, বাচ্চা আমার সাথেই থাকবে। শাহরিয়ার জানাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, বাচ্চাকে আমি দেখে রাখতে পারবো। সাদিয়া এরপর তার হাতের আংটি দেখিয়ে বলে, এটার দাম কত জানো? 1,00,000 টাকা। ওই ভদ্র পুরুষ আমাকে এটা দিয়েছে। শাহরিয়ার বলে, তোমার মতো এমন ইররেসপন্সিবল আর একটাও দেখিনি। সাদিয়া শাহরিয়ারের কথার কোনো তোয়াক্কাই করে না, মেয়েকেও তার কাছে রেখে দেয়। এই হচ্ছে ঘটনা। এসব ডায়েরিতে পড়ে নাদিয়া শুধু কান্না করে, কারণ এতদিন সে বাবাকে ভুল বুঝে এসেছে, আর এই ভুলের মাসুল না দিয়ে বাবাকে মেরে ফেলেই দিয়েছে। সেদিন আসলে সাদিয়া সুইসাইড করার জন্য বেলকনিতে গিয়েছিল না, গিয়েছিল তার বাবায়ে। সাদিয়া আটকিয়ে বলে, এখানে সুইসাইড করে আমাকে ফাঁসিও না, বাইরে গিয়ে সুইসাইড করো, সাথে মেয়েকেও নিয়ে যাও, একসাথে 2 আপদ বিদায় হয়ে যাবে। এসব পড়ে নাদিয়া কান্নায় ভেঙে পড়ে, আর এখানেই শেষ হয়ে যায় পাপ কাহিনীর 4র্থ গল্প। আগের 2 গল্প নিয়ে আপনাদের ভিন্ন মত ছিল, আশা করি এই 2 গল্প আপনাদের ভালো লেগেছে। যারা এখনও পাপ কাহিনীর প্রথম 2 এপিসোড দেখেননি, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।